সুমেয়ার পুরোপুরি হতবাক হয়ে গেল, মাটিতে লুটিয়ে পড়ল, শূন্য দৃষ্টিতে হিরোর দিকে তাকিয়ে রইল। তার হৃদয় পুরোপুরি ভেঙে পড়েছিল। এই কাদা মাছটা ড্র্যাগন এসেন্স ফ্রুট গিলে ফেলেছে। ও সত্যি ড্র্যাগন এসেন্স ফ্রুট গিলে ফেলেছে। আমি তো ওটা খাওয়ার সাহসও পাইনি। না, আমি তো ওটা খাওয়ার সুযোগই পাইনি। কেন কেন এই কাদা মাছটা সব সুবিধা পেল? আমি ড্র্যাগন সম্রাজ্ঞী, আমি এর যোগ্য দাবিদার। সে নিজের জীবন নিয়ে সন্দেহ করতে শুরু করল। ভাবতে লাগল সে কোনো নকল সম্রাজ্ঞী কিনা। হিরো কষ্টে উঠে দাঁড়ালো এবং বিশাল ড্র্যাগনটির দিকে তাকালো। ড্র্যাগন আত্মা এখনও হিরোর দিকে তাকিয়েছিল, কিন্তু এর মধ্যে আর কোনো শত্রুতা ছিল না। এটি দীর্ঘক্ষণ নীরব থাকার পর ধীরে ধীরে কথা বলতে শুরু করল। তরুণ, তোমার নাম কি? নামহীন কেউ একজন, লং আউতিয়ান। ড্র্যাগন আত্মা মাথা নাড়ল। এর চোখে অনুমোদনের একটি ঝলক দেখা গেল। খুব ভালো। ড্র্যাগন বংশের রক্তধারা তোমার ভেতরে প্রবাহিত হচ্ছে, যা গত কয়েক হাজার বছরে আমার দেখা যে কোনো ড্র্যাগনের চেয়ে খাঁটি। হিরো স্তব্ধ হয়ে গেল। এই অবশিষ্ট আত্মাটি আসলে কয়েক হাজার বছর ধরে অস্তিত্বশীল ছিল। আমার আগের জীবনে আমি ছিলাম একজন ড্র্যাগন যোদ্ধা, যে এখানে মারা গিয়েছিল উত্তরাধিকার পাহারা দেওয়ার জন্য, এবং একজন যোগ্য ব্যক্তির অপেক্ষায় আমার আত্মার একটি রেখা রেখে গিয়েছিল। আজ আমি অবশেষে তার দেখা পেয়েছি। সে তার ড্র্যাগনের নখর তুলল এবং ছায়াটি আলতো করে হিরোর কপাল ছুল। ড্র্যাগন বংশের যুদ্ধের সম্পূর্ণ রেকর্ড। ড্র্যাগনের লেজ সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে, এমন সব দৃশ্য হিরোর মনকে প্লাবিত করল। হিরোর চোখের সামনে অসংখ্য দৃশ্য ভেসে উঠল। আসল ড্র্যাগনদের লেজ আছড়ে পড়ার দৃশ্য, প্রতিটি আঘাত ধ্বংসাত্মক, প্রতিটি জীবনের মধ্যেই রয়েছে গ্রেট ডাও বা গ্রেট ডাও। হিরো সেগুলোতে নিমগ্ন হয়ে গেল, পুরোপুরি মোহিত হয়ে গেল। হিরো জানে না কত সময় পার হল। ড্র্যাগন আত্মার কণ্ঠস্বর আবার বেজে উঠল। উত্তরাধিকার তোমাকে দেওয়া হয়েছে এবং এখন এর বিলীন হওয়ার সময় এসেছে। তরুণ, ভালোভাবে বাঁচো এবং ড্র্যাগনের রক্তধারাকে তার গৌরব ফিরে পেতে দাও। সে সুমেইয়ারের দিকে তাকাল, তার চোখে একটি অর্থপূর্ণ ঝলক। ওই মেয়েটি, যদিও তার রক্তধারা ক্ষীণ, তার পরিচয় সাধারণ নয়। তার সাথে ভালো আচরণ করো। সুমেইয়ারের মনে উত্তেজনার একটি ঢেউ উঠল এবং তার চোখে একটি জটিল ড্র্যাগন আত্মার ঝলক দেখা গেল। কথা বলার পর সোনালি শিখাগুলো ধীরে ধীরে নিভে গেল এবং বিশাল ড্র্যাগনের হাড়গুলো বিকট শব্দে ভেঙে পড়ল, ভাঙা হাড়ের স্তূপে পরিণত হল। পুরো গুহাটি প্রবলভাবে কাঁপতে শুরু করল এবং মাথার ওপরের ফাটলগুলো ক্রমশ চওড়া হতে লাগল। পাগলের মতো পাথর ঝরে পড়তে লাগল এবং গুহাটি ধসে পড়ার উপক্রম হল। পালাও! হিরো ছুটে গিয়ে সুমেইয়ারকে মুখে পুরে নিল। হিরো পাগলের মতো সেই পথের দিকে ছুটল যেখান দিয়ে এসেছিল। সে হিরোর মুখে ঝটফট করতে লাগল, তার লেজ পাগলের মতো আছড়াতে লাগল। কে মনে মনে গালি দিল, কাদা মাছ, আমাকে ছাড়, আমি নিজেই দৌড়াতে পারি। হিরো সমস্ত শক্তি দিয়ে ছুটতে লাগল। পেছনে গুহাটি বিকট শব্দে ধসে পড়ল এবং বিশাল পাথরগুলো আছড়ে পড়ার সময় লেজ ছুঁয়ে গেল। শেষ মুহূর্তে হিরো ফাটল থেকে বেরিয়ে এলো এবং বাইরের শুকনো গাছের বনে আছড়ে পড়ল, হাঁপাতে লাগল। সুমেয়ার কয়েকবার গড়াগড়ি খেলল, তাকে দেখতে উস্কো খুস্কো লাগছিল। যখন সে উঠল, সে শুকনো পাতায় ঢাকা ছিল এবং হিরোর দিকে চোখ রাঙাল। কিন্তু যখন সে হিরোর আঘাতগুলো দেখল, সে যে কথাগুলো বলতে যাচ্ছিল তা গিলে ফেলল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর হিরো অবশেষে উঠল, লেজ নেড়ে তাকে অনুসরণ করার ইশারা করল। গুহায় ফেরার পথটি যাওয়ার পথের চেয়ে অনেক ধীর ছিল। দুটি পাহাড় পেরোনোর পর পরিচিত গুহাটি হিরোর সামনে উপস্থিত হল। কাছাকাছি যাওয়ার আগেই হিরো বুঝতে পারল কিছু একটা গণ্ডগোল আছে। বাতাসে একটি উৎকট ঝাঁঝালো গন্ধ ছিল এবং তিনটি অদ্ভুত দানবীয় শক্তি একে অপরের সাথে মিশেছিল। গুহার প্রবেশদ্বারে তিনটি উজ্জ্বল লাল শিয়াল শুয়েছিল, সাধারণ শিয়ালের চেয়ে কয়েক গুণ বড়। তাদের পশমগুলো জ্বলন্ত আগুনের মতো ছিল। একসাথে তিনটি দ্বিতীয় স্তরের দানবীয় পশু, ক্রিমসন ফ্লেম ফক্সেস, এসে হাজির হয়েছে। যখন তারা হিরোদের দেখল, তাদের চোখে একটি হিংস্র ঝলক দেখা গেল এবং তারা ধীরে ধীরে উঠে দাঁড়াল, একটি হুমকি স্বরূপ গর্জন করে উঠল। সবচেয়ে বড়টির থাবায় এখনও সেই পরিচিত আয়রনব্যাক উলফের চামড়াটি ধরা ছিল। হিরো মুহূর্তের মধ্যে বুঝতে পারল এটি প্রতিশোধ।
আয়রনব্যাক উল্ফটির সাথে তাদের কোনো সম্পর্ক ছিল এবং এখন তারা হিসাব চুকোতে এসেছে। সুমেইয়ার হিরোর পিঠ থেকে পিছলে নেমে সরাসরি সামনে দাঁড়াল। শক্তি পাগলের মতো সঞ্চারিত করার কারণে তার আঁশগুলো খাড়া হয়ে গেল। সে ঘুরে হিরোর দিকে চোখ রাঙাল। আমি তোমাকে রক্ষা করার চেষ্টা করছি না, আমি শুধু এই গুহাটাতে অভ্যস্ত হয়ে গেছি এবং অন্য কোথাও যেতে চাই না। হিরোর প্রায় হাসি পাচ্ছিল। সে কবে এই অহংকারী স্বভাব থেকে মুক্তি পাবে? 3টি ক্রিমসন ফ্লেম ফক্স তাদের আড্ডা দেবার কোনো সময় দিল না। মাঝখানের সবচেয়ে বড়টি একটি তীক্ষ্ণ কান ফাটানো গর্জন করে উঠল। অন্য দুটি মুহূর্তের মধ্যে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। মুখ খুলে দুটি দহনকারী শিখা ছুড়ে দিল। শিখাগুলো দুটি ফায়ার ড্র্যাগনের মতো ধেয়ে এলো, বাতাসকে বিকৃত করে দিল। সুমেইয়ার পিছু হটল না, বরং এগিয়ে গেল। ড্র্যাগন বংশের একটি গোপন কৌশল ব্যবহার করার কারণে তার সাপের শরীরটি মোচড় খাচ্ছিল। একটি মৃদু সোনালি আলো তার পুরো শরীরকে ঢেকে ফেলল। সরাসরি সে একটি কান ফাটানো গর্জনের সাথে দুটি শিখার মুখোমুখি হল। চারদিকে স্ফুলিঙ্গ ছিটকে পড়ল। সে কয়েক ফুট পেছনে ছিটকে পড়ল। তার আঁশগুলো পুড়ে কালো হয়ে গেল, কিন্তু সে জেদ ধরে তা সহ্য করল এবং তাদের একটির সাথে শক্তভাবে জড়িয়ে পড়ল। অন্যটি পাশ থেকে ঝাঁপিয়ে পড়ে চোরাগুপ্তা হামলা করার চেষ্টা করল, কিন্তু সে তার লেজ দিয়ে আঘাত করে সেটিকে উড়িয়ে দিল। একসাথে দুজনের সাথে লড়াই করা কঠিন ছিল, কিন্তু সে তাদের ঠেকিয়ে রাখতে সক্ষম হল। তার এই মরিয়া সংগ্রাম দেখে হিরো হঠাৎ এক অদ্ভুত অস্বস্তি অনুভব করল। এই মেয়েটির মুখে যতই কটু কথা থাকুক না কেন, সে লড়াইয়ের মাঠেও সমান ভয়ঙ্কর। সবচেয়ে বড় ক্রিমসন ফ্লেম ফক্সটি তার 2 অধস্থন অনুচরকে জড়িয়ে থাকতে দেখে লড়াইটি এড়িয়ে সরাসরি হিরোর দিকে ঝাঁপিয়ে পড়ল। সে তার মুখ খুলল, তার ভেতরে একটি দহনকারী শিখার গোলা জমা হল। হিরো অলসভাবে মাথা তুলল, মনে মনে শিখাত বিস্ফোরিত হওয়ার মুহূর্তগুলো গুনতে লাগল। হিরো শীর্ষ 2য় স্তরের গতিতে পূর্ণ শক্তি উন্মুক্ত করল। পেছনে কেবল একটি অস্পষ্ট রেখা রেখে গেল। শিখাগুলো সেই অস্পষ্ট রেখার ভেতর দিয়ে গিয়ে হিরোর পেছনের বিশাল পাথরে সজোরে আঘাত করল। মুহূর্তের মধ্যে সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংসাবশেষ চারদিকে ছিটকে পড়ল। হিরো ততক্ষণে ক্রিমসন ফ্লিং ফক্সের সামনে পৌঁছে গেছে। পালানোর চেষ্টা করার সময় তার মুখে আতঙ্কের একটি ঝলক দেখা গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হিরো মুখ খুলল এবং তার গলায় ড্র্যাগন রক বুলেট ঘনীভূত হল। ক্রিমসন সোনালি শিখার বুলেটটি একটি কান ফাটানো গর্জনের সাথে ছিটকে বেরিয়ে এলো, সজোরে তার মুখে আঘাত করল এবং আগুনের ফুলকিতে বিস্ফোরিত হল। ক্রিমসন ফ্লেম ফক্সটি উড়ে গেল, মাটিতে গড়াগড়ি খেতে খেতে যন্ত্রণায় চিৎকার করতে লাগল। তার মুখে আগুন জ্বলছিল এবং কোনো চেষ্টাই তা নেভাতে পারল না। হিরো ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে কাছে গেল এবং আলতো করে লেজ দিয়ে আঘাত করে তার যন্ত্রণার অবসান ঘটাল। হিরো অন্যদিকে তাকাল। সুমেইয়ার এখনও 2টি ক্রিমসন ফ্লেম ফক্সের সাথে জড়িয়েছিল। তার শরীরে আরও কয়েকটি পোড়া দাগ ছিল। আঁশগুলো পুড়ে কালো হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখ এখনও হিংস্র ছিল। সে একটি শিয়ালের ঘাড় শক্তভাবে ধরে রেখেছিল যখন অন্যটি পাশ থেকে পাগলের মতো তাকে আক্রমণ করছিল। তার নখরগুলো সুমেইয়ারের শরীরে রক্তাক্ত দাগ রেখে যাচ্ছিল, কিন্তু সে কিছুতেই ছাড়ছিল না। এই বোকা মেয়েটা, সে কি সত্যিই এত কঠিন লড়াই করবে? হিরো একটি গভীর শ্বাস নিল। ড্র্যাগনের রক্ত ফুটতে লাগল এবং লেজ পূর্ণাঙ্গ ড্র্যাগন টেইল সুইপে আছড়ে পড়ল। গতির একটি অস্পষ্ট রেখা বাতাস চিরে দিল এবং এটি সেই ক্রিমসন ফ্লেম ফক্সটিকে সজোরে আঘাত করল যে তাকে আক্রমণ করছিল। ঠাস! একটি বিকট শব্দের সাথে ক্রিমসন ফ্লেম ফক্সটি একটি ছেঁড়া পুতুলের মতো উড়ে গেল। 3টি বড় গাছে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এটি দুবার কাঁপল এবং তারপর মরে গেল। সুমেইয়ার এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে যে শিয়ালটিকে কামড়ে ধরেছিল সেটি এই সুযোগে ছটফট করার চেষ্টা করল, কিন্তু সে দ্রুত প্রতিক্রিয়া দেখাল এবং কামড়ে তার ঘাড় ছিঁড়ে ফেলল। লড়াই শেষ। 3টি ক্রিমসন ফ্লেম ফক্সি মৃত। সুমেইয়ার মাটিতে শুয়ে ভারী শ্বাস নিচ্ছিল। তার শরীর পোড়া দাগ, আছড় এবং নিস্তেজ আশে ঢাকা ছিল, কিন্তু তার চোখ উত্তেজনায় জ্বলজ্বল করছিল। তার এই আত্মতুষ্ট অভিব্যক্তি দেখে হিরোর একই সাথে বিরক্তি এবং হাসি পাচ্ছিল। হিরো ঘুরে কাছাকাছি ঝোপঝাড়ের দিকে হামাগুড়ি দিয়ে গেল। লেজ ব্যবহার করে কয়েকটি মৃদু আলো ছড়ানো ভেষজ তুলে নিল। এগুলো হিরো আসার পথে দেখেছিল, যাদের চমৎকার নিরাময় ক্ষমতা রয়েছে। হিরো হামাগুড়ি দিয়ে তার কাছে ফিরে এলো। সে তার লেজ দিয়ে মুখ ঢেকে রেখেছিল, এমন একটি আভা ছড়াচ্ছিল যা অন্যদের দূরে থাকার সতর্কবার্তা দিচ্ছিল। হিরো ভেষজগুলো তার সামনে রাখল এবং মাথা দিয়ে তাকে ধাক্কা দিল। সে মুখ তুলল, ভেষজগুলো দেখল এবং জমে গেল।
তার চোখে একটি জটিল আবেগ ফুটে উঠল। হিরো লেজ দিয়ে ভেষজগুলো তুলে নিল, আলতো করে পিষে তার পোড়া জায়গাগুলোতে রস লাগিয়ে দিল। তার শরীর শক্ত হয়ে গেল এবং তার আঁশগুলো মুহূর্তের মধ্যে লাজুক গোলাপি রং ধারণ করল। ও আমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছে, ওর লেজ আমাকে ছুঁয়েছে। না, আমি ওর প্রতি দুর্বল হতে পারি না। কিন্তু ও যখন সিরিয়াস থাকে তখন ওকে অতটাও খারাপ লাগে না। হিরো তার মনের কথা শুনছিল, কিন্তু হাত থামল না। হিরো যত্ন সহকারে প্রতিটি ক্ষতে ভেষজ লাগাল। সে নড়াচড়া না করে শুয়ে রইল, হিরোকে তার মতো কাজ করতে দিল। কিন্তু তার আঁশগুলো ক্রমশ লাল হতে হতে পুরো সাপটিকে দেখে মনে হল যেন তাকে সিদ্ধ করা হয়েছে। শেষ ক্ষতটিতে ওষুধ লাগানোর পর হিরো তার লেজ গুটিয়ে নিল এবং তার পাশে শুয়ে পড়ল। নড়াচড়া করার মতো শক্তি আর ছিল না। সে আর চোখে হিরোর দিকে তাকালো এবং তারপর দ্রুত চোখ সরিয়ে নিল। মনে হচ্ছে ও সত্যিই আমার খেয়াল রাখি। হয়তো পরের বার যখন ওকে সিদ্ধ করব তখন 2 মিনিট কম সিদ্ধ করব। এ কথা শুনে হিরোর প্রায় এক মুখ রক্তবমি করার উপক্রম হল। ঠিক তখনই দূরের আকাশে হঠাৎ একটি আলোর রেখা দেখা গেল, যা একটি খসে পড়া তারার মতো সোজা তাদের দিকে আসছিল। হিরো আকস্মিকভাবে মাথা তুলল, সতর্ক দৃষ্টিতে সু মেয়ারের দিকে তাকালো। হিরো আর লাজুক হওয়ার পরোয়া করল না, পুরো শরীর টান টান হয়ে গেল। আলোর রেখাটি ক্রমশ কাছে এলো এবং অবশেষে গুহার ওপরে ভাসতে লাগল। এটি ছিল একটি বার্তাবাহক তাবিজ, মেসেঞ্জার ট্যালিসমান, যা থেকে একটি অস্পষ্ট চাপ নির্গত হচ্ছিল। তাবিজটি বিস্ফোরিত হল। সোনালি অক্ষরে রূপান্তরিত হয়ে একটি বার্তা ভেসে উঠল। 3 days 10,000 ডেমন রিচ গ্র্যান্ড গ্যাদারিং। 10,000 ডেমন রিচ গ্র্যান্ড গ্যাদারিং 3 দিন পর শুরু হবে। সমস্ত ধরনের দানবীয় পশুদের প্রাচীন যুদ্ধক্ষেত্রে আমন্ত্রণ জানানো হচ্ছে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে অসংখ্য সুযোগ রয়েছে। অক্ষরগুলো এক মুহূর্ত বাতাসে ভেসে রইল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। হিরোর চোখ উজ্জ্বল হয়ে উঠল। 10,000 ডেমন রিচ গ্র্যান্ড গ্যাদারিং অবশেষে এসে গেছে। সু মেয়ারের চোখেও উত্তেজনার একটি ঝলক দেখা গেল। প্রাচীন যুদ্ধক্ষেত্র হয়তো আমাকে আমার সাধনার শক্তি ফিরে পেতে সাহায্য করবে। তারা একে অপরের দিকে তাকাল, তাদের চিন্তাভাবনা অস্বাভাবিকভাবে মিলে গেল। এই মহাসমাবেশে যাওয়াটা অত্যাবশ্যক। সমাবেশ শুরু হবে 3 দিন পর। হিরো সু মেয়ারকে নিয়ে রওনা হল। সে হিরোর পিঠে শুয়েছিল। তার পোড়া দাগগুলো পুরোপুরি সারেনি, তবে সেগুলো আর তার নড়াচড়ায় কোনো বাধা দিচ্ছিল না। 10,000 ডেমন রিচ গ্র্যান্ড গ্যাদারিং প্রাচীন যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হওয়ার সুযোগ দেয়। আমাকে অবশ্যই এই সুযোগটি কাজে লাগাতে হবে। আমি চিরকাল এই কাদা মাছটার দ্বারা আটকে থাকতে পারি না। হিরো তার এই স্বগতোক্তিকে পাত্তা না দিয়ে 10,000 ডেমন রিজের দিকে সাঁতার কাটতে শুরু করল। বন ক্রমশ ঘন হতে লাগল এবং তারা আরও অনেক দানবীয় পশুর দেখা পেল। সবাই একই দিকে যাচ্ছিল, স্পষ্টতই তারা মহাসমাবেশে যোগ দিতে যাচ্ছিল। একটি ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় সামনে থেকে কোলাহলের শব্দ ভেসে এলো, যার সাথে মিশেছিল। কয়েকটি চিৎকার শুনে হিরো মাথা তুলে তাকাল। অদূরে একটি ফাঁকা জায়গায় কয়েকটি ভিন্ন স্তরের দানবীয় পশু একটি ছোটখাটো অবয়বকে ঘিরে রেখেছিল। তারা ছিল কয়েকটি বন বিড়াল এবং বন্য কুকুর। আকারে খুব একটা বড় না হলেও সংখ্যায় তারা ছিল অনেক এবং তারা হিংস্র গর্জন করছিল। যাকে ঘিরে রাখা হয়েছিল সে একটি কোণে গুটিসুটি মেরে কাঁপছিল। হিরো অস্পষ্টভাবে দেখতে পাচ্ছিল যে তার মাথায় 2টি লোমশ কান খাড়া হয়ে আছে এবং একটি তুলতুলে লেজ তাকে শক্তভাবে জড়িয়ে রেখেছে। সুমিয়ারও দৃষ্টিটি দেখল, তার চোখে অবজ্ঞার একটি ঝলক ফুটে উঠল। পশুদের লড়াই দেখার মধ্যে এত মজার কি আছে, চলে যাও। হিরো তাকে পাত্তা না দিয়ে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল। এই কাদা মাছটা আবার নাক গলাতে যাচ্ছে। কাছে যেতেই হিরো দেখতে পেল যে যাকে ঘিরে রাখা হয়েছে সে একজন ফক্সগার্ল, শিয়ালকন্যা। হিরো তাকে কন্যা বলছে কারণ তার রূপান্তর অসম্পূর্ণ ছিল। তার শরীর মানুষের মতো হলেও তা হালকা হলুদ লোমে ঢাকা ছিল। তার পেছনে একটি তুলতুলে লেজ ঝুলছিল এবং তার মাথার 2টি লোমশ শিয়ালের কান অবিরাম নড়ছিল। তার ছোট মুখটি আতঙ্কে ভরা ছিল এবং তার চোখে জল টলটল করছিল। সেই দানবীয় পশুগুলো নোংরা হাসি হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসছিল। ছোট্ট শিয়াল, পালাবি না, আমাদের সাথে আয়। তোর চামড়া আর মাংস এতই নরম, খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। ছোট্ট শিয়ালটি ভয়ে কাঁপছিল, তার কণ্ঠস্বর কান্নায় কাঁপছিল। আর কাছে আসবি না, আমি তোদের খেতে পারব না। দানবীয় পশুগুলো উচ্চস্বরে হেসে উঠল। একটি বনবিড়াল তাকে ধরার জন্য তার থাবা বাড়িয়ে দিল।
হিরো অলসভাবে ড্র্যাগন স্মাইটের একটি রেখা উন্মুক্ত করল। একটি অস্পষ্ট চাপ মুহূর্তের মধ্যে পুরো এলাকাটিকে ঢেকে ফেলল। দানবীয় পশুগুলো বজ্রাহতের মতো জমে গেল, মাটিতে লুটিয়ে পড়ল, ভয়ে তাদের মলমূত্র ত্যাগ হয়ে গেল এবং বাতাসে একটি দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। তারা আতঙ্কে হিরোর দিকে তাকাল, তাদের চোখে ভয়ের ছাপ, তারপর ঘুরে দৌড়াতে শুরু করল এবং আতঙ্কে জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেল। ছোট্ট শিয়ালটি জমে গেল। শূন্য দৃষ্টিতে হিরোর দিকে তাকিয়ে রইল। তার বড় ছলছলে চোখে ছোট ছোট তারা জ্বলে উঠল। সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল, হিরোর গলা জড়িয়ে ধরে তার মুখ হিরোর আশের সাথে ঘষতে লাগল। আমার রক্ষাকর্তা, আমার রক্ষাকর্তা, আপনি কত অসাধারণ! আমি তো প্রায় ওদের পেটে চলে যাচ্ছিলাম। ধন্যবাদ আমার রক্ষাকর্তা, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি আপনার দাসী হতে রাজি। আমি আমার রক্ষাকর্তাকে তার পিঠে চড়ে প্রতিদান দেব। সু মেইয়ার হিরোর পিঠ থেকে প্রায় পড়েই যাচ্ছিল। নিজেকে সামলে নেওয়ার পর সে সামনের দৃশ্যটি দেখল এবং পুরো সাপটির মেজাজ খারাপ হয়ে গেল। এই শিয়ালনিতে এত কাছে কেন? আমার দাসকে ছাড়। একটু দাঁড়াও, এই কাদামাছটা কবে থেকে দাস হলো? আমার কি যায় আসে? কিন্তু তার শরীর সৎ ছিল এবং সে হিরোর পিঠ থেকে পিছলে নেমে হিরোর গলায় কুণ্ডলি পাকিয়ে বসল। ছোট্ট শিয়ালটির দিকে হিস হিস করে উঠল। তার সাপের চোখ সতর্কতা এবং শত্রুতায় পূর্ণ ছিল। ছোট্ট শিয়ালটি চমকে উঠে হিরোর পেছনে লুকিয়ে পড়ল। কেবল তার মাথার অর্ধেকটা বের করে সু মেইয়ারের দিকে করুণ দৃষ্টিতে তাকাল। এই সাপটা তো খুব ভয়ঙ্কর। আমার রক্ষাকর্তা কি জিয়াউলিকে পছন্দ করেন না? সু মেইয়ার এতই রেগে গেল যে তার আঁশগুলো খাড়া হয়ে গেল। করুণা পাওয়ার ভান করছিস কেন শিয়ালনি? আমি ভয়ঙ্কর? আমি তোকে আস্ত গিলে খাচ্ছি না, এটাই তো আমার ভদ্রতা। হিরো ইতিমধ্যেই এক বিপদে পড়েছিল। তাদের সবেমাত্র দেখা হয়েছে আর এর মধ্যেই ঝগড়া শুরু হয়ে গেছে। পরে কি হবে কে জানে? হিরো লেজ নেড়ে সু মেইয়ারকে থামার ইশারা করল, তারপর ছোট্ট শিয়ালের দিকে তাকাল। সে অবশেষে কান্না থামিয়ে হাসল, তার বানরের মতো চোখ দিয়ে হিরোর দিকে তাকাল। আমার রক্ষাকর্তা, আমার রক্ষাকর্তা, আপনি কোথায় যাচ্ছেন? দয়া করে লিটল পিয়ারকে আপনার সাথে নিয়ে যাবেন, ঠিক আছে? লিটল পিয়ার খুব বাধ্য এবং আপনাকে অনেক মজার গল্প শোনাবে। সু মেয়ার মনে মনে অবজ্ঞার হাসি হাসল। মজার গল্প? নিশ্চয়ই কোনো ভদ্র গল্প নয়। কিন্তু সে কেবল ছোট্ট শিয়ালটির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল, তার চোখ ছুরির মতো ধারালো। তবে ছোট্ট শিয়ালটি এসবের কিছুই বুঝতে পারল না। সে হিরোর পিঠে উঠে সু মেইয়ারের পাশে বসল, এমনকি তাকে উৎসাহের সাথে অভিবাদন জানাল। হ্যালো মিস, আমার নাম হু শিয়াউলি, ভবিষ্যতে আমার খেয়াল রাখবেন। তোর বোনকে? কার তোর সাহায্যের দরকার? আমার থেকে দূরে থাক। সে মুখ ঘুরিয়ে নিল। ছোট্ট শিয়ালটি তাতে পাত্তা দিল না এবং পুরো রাস্তা ধরে ওয়ান ইয়াওরেজ সম্পর্কে বকবক করতে লাগল। আমার রক্ষাকর্তা, আপনি কি জানেন এই বছর ওয়ান ইয়াওরেজের সমাবেশ কতটা জমজমাট? আমি শুনেছি প্রাচীন যুদ্ধক্ষেত্রে অনেক গুপ্তধন রয়েছে, যার মধ্যে ট্রান্সফরমেশন ফ্রুট অন্যতম, যা কাউকে পুরোপুরি মানুষের রূপ ধারণ করতে সাহায্য করে। জিয়াউলির স্বপ্ন পুরোপুরি রূপান্তরিত হওয়ার, যাতে তাকে তার গোত্র থেকে তাড়িয়ে দেওয়া না হয়। কথা বলতে বলতে তার চোখ ম্লান হয়ে এল। জিয়াউলি শিয়াল গোত্রের একটি শাখা থেকে এসেছে, তার রক্তধারা খাঁটি নয়। এবং তাকে গোত্র থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যার ফলে সে দীর্ঘদিন ধরে একা একা ঘুরে বেরিয়েছে। কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। এখন সে তার রক্ষাকর্তার দেখা পেয়েছে। তার রক্ষাকর্তা নিশ্চয়ই জিয়াউলিকে রক্ষা করবেন, তাই না? সে হিরোর দিকে তার বড় বড় চোখ পিটপিট করে তাকাল, তার চোখ প্রত্যাশায় পূর্ণ। হিরো মাথা নাড়ল এবং সে সাথে সাথে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তার লেজ উইন্ডমিলের মতো নড়তে লাগল। পাশ থেকে দেখে সু মেয়ার চোখ উল্টাল। এই ধূর্ত শিয়ালটি খুব ভালো করেই জানে কিভাবে মন জয় করতে হয়। পুরো রাস্তা ছোট্ট শিয়ালটির মুখ থামেনি। সে সবাইকে বলে বেড়াচ্ছিল ওয়ান ইয়াওরিজে কয়টি পাহাড় আছে, কোন ডেমন কিং সবচেয়ে শক্তিশালী এবং কোন পরিবারের ছোট দানুবরা সবচেয়ে বেশি বিরক্তিকর। সে যখন উত্তেজিত হতো তার বড় তুলতুলে লেজটি হিরোর গায়ে ঘষা খেত, নরম, উষ্ণ এবং বেশ আরামদায়ক। প্রতিবার সু মেয়ার যখন এটা দেখত, সে রেগে যেত এবং হিরোর গলায় নিজেকে পেঁচিয়ে ধরে হিরোকে ছোট্ট শিয়ালটির থেকে আলাদা করত। ছোট্ট শিয়ালটি অবশ্য এতে বিরক্ত হতো না,
সে হাঁটতে হাঁটতে খিলখিল করে হাসত, অন্য পাশে গিয়ে মাঝে মাঝে তার লেজ দিয়ে হিরোকে জ্বালাতন করত। সুমেয়ার আর সহ্য করতে না পেরে তার লেজে কামড় বসানোর জন্য মুখ খুলল এবং ছোট্ট শিয়ালটি ভয়ে গুটিয়ে গেল। হিরোর পেছনে করুণ চেহারার সাপ বনটি তাকে আবার জ্বালাতন করছিল। হিরো দিশেহারা হয়ে পড়েছিল। এটা কোনো ভ্রমণ ছিল না, এটা ছিল এক ধরনের নির্যাতন। অবশেষে শেষ বনটি পেরিয়ে যাওয়ার পর হঠাৎ তাদের সামনে একটি জাঁকজমকপূর্ণ পাহাড় দেখা দিল, যা মেঘের বুক চিরে খাড়া হয়ে দাঁড়িয়েছিল। পাহাড়ের পাদদেশে প্রথম থেকে দ্বিতীয় স্তরের দানবীয় পশুদের একটি বিশাল ঝাঁক ভিড় করেছিল। হিরো এমনকি কয়েকটি শক্তিশালী আভা অনুভব করতে পারছিল, অন্তত তৃতীয় স্তরের। ছোট্ট শিয়ালটি উত্তেজনার সাথে পাহাড়ের প্রবেশদ্বারের দিকে আঙুল তুলল। আমার রক্ষাকর্তা, আমার রক্ষাকর্তা, ওটাই 10,000 ডেমন রেজ, কি বিশাল! ছোট্ট শিয়ালটি প্রথমবারের মতো এখানে এসেছিল। সুমেইয়ারও ওপরের দিকে তাকাল, তার চোখে একটি জটিল আবেগ ফুটে উঠল। আমার আগের জীবনে আমি 1,00,000 ড্রাগন নৌবাহিনীর নেতৃত্ব দিয়েছিলাম। এই সামান্য ওয়ানিয়াও রেজ আমার জুতো বহারও যোগ্য নয়, আর তুই এখানে ভাগ্য অন্বেষণ করতে এসেছিস? সত্যি সমতলে এসে পড়া এক বাঘের দশা। হিরো যখন পাহাড়ে পা রাখতে যাবে, ঠিক তখনই একটি শক্তিশালী শত্রুতা তাকে লক্ষ্যবস্তু বানাল। শীতল, অশুভ এবং কোনো রাগঢাক ছাড়াই হত্যার অভিপ্রায়ে পূর্ণ। হিরোর আশগুলো সহজাতভাবেই খাড়া হয়ে গেল। মাথা তুলে দেখল পাহাড়ের প্রবেশদ্বারের একপাশে একটি বিশাল নীল পাথরের ওপর একটি প্রকাণ্ড ঘুটঘুটে কালো ড্র্যাগন কুণ্ডলী পাকিয়ে আছে। এটি পুরো 30 ঝাং লম্বা ছিল। এর আঁশগুলো শীতল আভায় ঝলমল করছিল। এর মাথায় দুটি বড় ফোলা অংশ দেখা যাচ্ছিল, যা ড্র্যাগনে রূপান্তরিত হওয়ার লক্ষণ। এটি একটি শীর্ষ তৃতীয় স্তরের ব্ল্যাক ওয়াটার জুয়ানজিয়াও, কালো জলের ড্র্যাগন। এর শীতল খাড়া চোখের মণি একদৃষ্টে হিরোর দিকে তাকিয়েছিল, বা বরং হিরোর কপালের আধা ইঞ্চি লম্বা মাংসল শিংয়ের দিকে। এর চোখ লোভ, ভয় এবং গভীরভাবে লুকিয়ে থাকা আতঙ্কে পূর্ণ ছিল। ছোট্ট শিয়ালটি ভয়ে কাঁপতে কাঁপতে হিরোর পেছনে লুকিয়ে পড়ল। তার কণ্ঠস্বর বদলে গেল। মাস্টার, ওটা ওয়ানিয়াও রিজের সেকেন্ড ইন কমান্ড, ব্ল্যাক ওয়াটার জুয়ানজিয়াও। সে খুব ভয়ঙ্কর। জিয়াওলি সুমেইকে ভয় পেত। হিরো তার শরীর টানটান করল, পূর্ণ শক্তি সঞ্চয় করল এবং একদৃষ্টে কালো ড্র্যাগনটির দিকে তাকিয়ে রইল। তার মন ভয়ে দ্রুত কাজ করছিল। এই পশুটার নজর হিরোর মতো ছোট্ট কাদা মাছের ওপর পড়েছে। এবং সম্ভবত হিরোর ড্রাগনের শিংয়ের ওপর ওর চোখ আছে। হিরো চোখ সরু করল, কোনোরকম ভয় না দেখিয়েই শান্তভাবে কালো ড্রাগনটির দৃষ্টির মুখোমুখি হল। তার চোখে বিস্ময়ের একটি ঝলক দেখা গেল। সে স্পষ্টতই আশা করেনি যে একটি সামান্য শীর্ষ দ্বিতীয় স্তরের সাপ তার মতো একটি শীর্ষ তৃতীয় স্তরের ড্রাগনের দৃষ্টির মুখোমুখি হওয়ার সাহস করবে। সে ধীরে ধীরে পাথর থেকে উঠল, হিরোর দিকে এমন দৃষ্টিতে তাকাল যেন সে কোনো পিঁপড়েকে দেখছে। চারপাশের দানবরা এই উত্তেজনাময় পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত সরে গেল, এই ভয়ে যে তারা হয়তো মাঝখানে পড়ে মারা যাবে। এক মুহূর্তের জন্য পাহাড়ের প্রবেশদ্বারের সামনের এলাকাটি অদ্ভুত রকমের শান্ত হয়ে গেল। কেবল বাতাসের শোঁ শব্দ শোনা যাচ্ছিল। কালো ড্র্যাগনটি ব্ল্যাক পেপার ধীরে ধীরে কথা বলল, তার কণ্ঠস্বর শীতল এবং তীক্ষ্ণ। মজার তো, একটা সামান্য দ্বিতীয় স্তরের প্রাণী 10,000 ডেমন রিজে দাপিয়ে বেড়ানোর সাহস করছে। সে একটু থামল, তার দৃষ্টি হিরোর কপালের মাংসল শিংয়ের ওপর পড়ল। তার চোখ আরও বেশি লোভে ভরে উঠল। ওই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা দিয়ে দে, আর আমি তোর জীবন ভিক্ষা দেব। কালো জলের ড্র্যাগনটির কণ্ঠস্বর ছিল হাড় কাঁপানো এবং তীক্ষ্ণ, যা চারপাশের দানবীয় পশুদের হাঁপিয়ে তুলল। সে কি পাহাড়ের প্রবেশদ্বারের সামনেই আক্রমণ করতে যাচ্ছে? সুমেইয়ারের আশগুলো খাড়া হয়ে গেল, তার কোমর ফুলে উঠল, কারণ সে পাগলের মতো তার শক্তি সঞ্চালন করছিল। তার চোখ কালো ড্র্যাগনটির ওপর নিবদ্ধ, তার মন দ্রুত কাজ করছিল কিভাবে এর মোকাবেলা করা যায়। ছোট্ট শিয়ালটি আতঙ্কে হিরোর পেছনে লুকিয়েছিল, তার লেজ হিরোর শরীরকে শক্তভাবে জড়িয়ে রেখেছিল, কাঁপছিল। কিন্তু তবুও সে সাহস জুগিয়ে উকি দিয়ে কালো ড্র্যাগনটির দিকে দাঁত খিঁচাল, তার অসন্তোষ প্রকাশ করল। হিরো অলসভাবে শুয়ে রইল, এমনকি হাই তোলার মেজাজেও ছিল। তারপর ধীরে ধীরে মাথা তুলে তার দৃষ্টির মুখোমুখি হল। হিরোর চোখ স্থির পুকুরের মতো শান্ত ছিল। তোর যদি ওটা লাগে
তবে এসে নিয়ে যা। হিরোর এই মনোভাব সমস্ত দানবীয় পশুকে স্তব্ধ করে দিল। একটি সামান্য দ্বিতীয় স্তরের পশু তার সাথে এমন আচরণ করার সাহস করছে। ব্ল্যাক পেপারের চোখে রাগের একটি ঝলক দেখা গেল, তবে তার চেয়ে বেশি ছিল ভয়। এই ভিডিওর আরেকটি মাত্র পার্ট আছে, যা মঙ্গলবার সকাল 9:30টার মধ্যে চলে আসবে, ইনশাল্লাহ।